আরও একটা সুন্দর দিনকে সেলিব্রেট করার একটা সুযোগ আমার সঙ্গে অন 98.3 মির্চি বলাই যায়। আমি মির্চি মোহর, আর আমার সঙ্গে ডক্টর অলঙ্কার সাহা। নমস্কার। নমস্কার। আজকের দিনটা কথা বলতে গেলেই কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জনস ডে বলা যেতে পারে। এবং এইটা এক্স্যাক্টলি কি, মানে হোয়াট ইজ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, হোয়াট ডু দে ডু, মানে তাদের কাজটা কি যদি একটু বলেন, এবং এই ট্রিটমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং ওভারঅল হেলথের ক্ষেত্রে এই রোলটা কতটা গুরুত্বপূর্ণ? ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা হচ্ছেন একটা ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রির ওয়ান অফ দ্য ব্রাঞ্চ। টোটাল ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রিতে 9টা ব্রাঞ্চ আছে। সেই 9টা ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চ যারা আপনার মুখের যে কোনো রকমের টিউমার, সিস্ট বলুন, বা যে কোনো রকমের আক্কেল দাঁত বলুন, যে কোনো রকমের ক্যান্সার বলুন, বা যে কোনো রকমের চোয়াল আগে বাড়ানো বা পিছনে করানো বলুন, বা যে কোনো রকমের এনিথিং, মুখের যেটুকুটা দরকার গঠন করার জন্য, যা মুখের কোনো অ্যাক্সিডেন্ট বলুন, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও ভাঙা আছে, হাড় চোয়াল ভাঙা আছে, সেটা বলুন, সবেতেই কিন্তু এই ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনসরা কাজে আসেন। তো সেক্ষেত্রে ইটস এ ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি, যেটা কিনা আমাদের সুপার স্পেশালাইজড ব্রাঞ্চ। অ্যান্ড এই সুপার স্পেশালাইজেশনে আমাদের শেখানো হয় যে এই সাবজেক্টগুলোর ওপরে টু নো দ্যাট ডক্টর। কিন্তু আমার এখান থেকে আরেকটা খুব কমন প্রশ্ন উঠে আসবে, সেটা হচ্ছে এই জায়গা থেকে দেখতে গেলে কি ডিফারেন্স এক্স্যাক্টলি দুটো রোলের মধ্যে কি, এবং এখানে আপনার স্পেশালিটিটা কোথায় ফিট করে? অঙ্কো সার্জনস যারা, তারাও কিন্তু অঙ্কো সার্জারি মানে ক্যান্সারের চিকিৎসক, মানে ক্যান্সার সার্জারি তারা করেন, রাইট? তো অঙ্কো সার্জারি যেটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা থ্রু আসে হচ্ছে এমবিবিএস ব্যাকগ্রাউন্ড থেকে, মানে যারা এমবিবিএস ডক্টর পড়েছেন, তারপরে এমএস জেনারেল সার্জারি পড়েছেন, অ্যান্ড তারপরে এমসিএইচ অঙ্কো সার্জারি করেছেন, করার পরে সেই ব্রাঞ্চটা প্রপার চলে আসে। সিমিলারলি আমাদের ক্ষেত্রে সেটা হয় ডিপার্টমেন্ট অফ ডেন্টিস্ট্রি থেকে আমরা প্রথমে গ্র্যাজুয়েশন করি, তারপরে আমরা এমডিএস করি, এমডিএসটা হচ্ছে মাস্টার ডিগ্রি করি, তারপরে কিন্তু আমরা স্পেশালাইজড হই ডুইং অ্যাজ এ ফেলোশিপ অর ডুইং অ্যাজ এ ট্রেনিং ইন এ ডিপার্টমেন্ট অফ অঙ্কো সার্জারি বা অঙ্কোলজি ডিপার্টমেন্টে। সো কাইন্ড অফ বলতে পারেন যে মানে অঙ্কো সার্জন ক্যান অপারেট ফ্রম হেয়ার টু টো, but as a oral and maxillofacial surgeons after the training or during the training of their post graduation যদি তারা ট্রেন থাকে maxillofacial ক্যান্সারের উপর, then they can go for the oral cancer, they can operate only oral cancer, মুখের ক্যান্সার। ওকে, বাট এটাও তো সত্যি যে আপনাদের কাজ সেইভাবে দেখতে গেলে শুধু ট্রিটমেন্টেই শেষ হয়ে যায় না, ইয়োর কেয়ার গোজ বিয়ন্ড দ্যাট। সেই জায়গা থেকে আমার পরবর্তী প্রশ্ন, যে কি ধরনের কেয়ার আপনারা নেন যখন পেশেন্টরা আপনাদের কাছে আসে, এবং সেই জার্নিটা কতটা লম্বা হয়? সাপোজ কোনো পেশেন্ট আমাদের কাছে কোনো এসছে, তো এটা আসার পরে সেটা আমরা দেখি যে কোথাও আলসার আছে কিনা। স্পেসিফিক্যালি আমরা কিন্তু মুখের ক্যান্সারের সার্জন। তো মুখের ক্যান্সারের জন্য আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুখের ভিতরে, জিভে হোক বা গালে হোক বা উপরের চোয়ালে হোক বা নিচের চোয়ালে হোক বা সাইডে গলায় হোক, কোথাও একটা যে আলসার যে জায়গায় হয়ে আছে বা মুখ থেকে ফেটে বেরিয়ে বাইরের চামড়ায় যদি চলে এসছে, তো সেই জায়গাতেও আমরা দেখি যে আগে ক্লিনিক্যালি দেখি, তারপরে আমরা প্যালপেট করি। প্যালপেট মানে আমরা হাত দিয়ে দেখি যে কোথাও কোনো ইনডিউরেশন আছে কিনা। ইনডিউরেশন মানে কোথাও কোনো হার্ডনেস আছে কিনা। তো হার্ডনেস যদি থাকে তাহলে কিন্তু, আর সেটা যদি 15 দিনের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের একটু চিন্তার বিষয় আছে। অ্যান্ড সেই জন্য আমরা পেশেন্টকে সব কিছু বোঝাই যে গো হ্যাড উইথ দ্য বায়োপসি অ্যান্ড ফলোড বাই আপনার ট্রিটমেন্ট। সো দ্যাটস হাউ উই ডিটেক্ট ইজ দেয়ার এনি ক্যান্সার আছে কি না। অনেক সময় শুধু লাল প্যাচ থাকে, অনেক সময় শুধু হোয়াইট প্যাচ থাকে, ইট ডাজন্ট মিন যে ওটা ক্যান্সার। কিন্তু আমরা আসলে আমাদের কাছে আমরা দেখে তারপরে ডিসিশন নিতে পারি। এটা তো গেল ট্রিটমেন্ট। এবার ধরুন ট্রিটমেন্টের পর মূলত যেটা রোগীর চিন্তা থাকে, বা এটা আমি শিওর আপনাদের কাছে প্রকাশ করেন, যে আমার মুখের সেই অংশটা দেখতে কিরকম লাগবে, সেটার ফাংশন কিরকম হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই লাইন অফ ওয়ার্কে কোনো শরীরের বা মুখের অংশকে, টু বি স্পেসিফিক, সেটাকে রিবিল্ড করা, সেটার ফাংশনটা ঠিক করা, এইটা কতটা গুরুত্বপূর্ণ? ক্যান্সার দেখি না, তো তখন যদি এটা বায়োপসি প্রুভড হয়ে যায় আফটার দ্য ইনভেস্টিগেশনস, ক্লিনিক্যাল বলুন বা রেডিওগ্রাফিক বলুন, রেডিওলজিক্যালি বলুন, তো যদি ওটা প্রুভড, ইট ইজ ফার্স্ট উই হ্যাভ টু প্রুভ কে হ্যাঁ এটা ক্যান্সার আছে, যেটা কিনা আমাদের মানে টিস্যু নেওয়ার পরে ছোট্ট একটা টিস্যু নিতে হয়। বায়োপসি কোনো ভয়ের ব্যাপার নয়, ছোট্ট একটা টিস্যু নিতে হয়, নেওয়ার পরে ওটা প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠাতে হয়। সো প্যাথোলজি ডিপার্টমেন্টে ওটা মাইক্রোস্কোপের তলায় ওনারা দেখেন যে এই যে সেলটা আছে, এই যে টিস্যুটা আছে, তার মধ্যে ক্যান্সার ডেভেলপ হয়েছে কি না, ঠিক আছে? তো ক্যান্সার যদি এস্টাবলিশড হয়ে যায়, ঠিক আছে, আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ক্যান্সার, তারপরে কিন্তু আমরা ট্রিটমেন্ট প্ল্যান
প্ল্যানটা বোঝাই, পেশেন্টকে বোঝাই, পেশেন্টের সাথে পেশেন্টের পার্টিকে বোঝাই, পেশেন্টের বাড়ির লোকজনকে বলি আমরা, যেই আসেন আমাদের সাথে যারাই কথা বলেন, সেটা হচ্ছে মেইন জিনিস। ক্যান্সার যদি যে জায়গাটা হচ্ছে, সাপোজ জিভের কোনো জায়গা হলো, সেই জায়গা থেকে কিছু অংশ বেশি করে আমরা কিন্তু বাদ দিই। সাপোজ জিভের একটা সাইডে হলো, তো আমরা শুধু ওইটুকুটা বাদ দিলে কিন্তু আবার পরবর্তীকালে ফিরে আসার চান্স থাকে। তো ওই জন্য আমরা একটু বেশি করে, যেটা আমরা বইয়ের ভাষায় বলা আছে যে 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারের দূরত্ব থেকে ক্যান্সার টিস্যু থেকে দূরত্ব থেকে নিতে হবে, 3 ডাইমেনশনালি। ইট শুড নট বি 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনালি কিন্তু বার করতে হবে। শুধু তাই নয়, তাছাড়াও আমাদের গলার ভিতর যেখানে একটা সিম্পল দাঁতে ইনফেকশন হলেই গলায় গ্ল্যান্ড ফোলে, রাইট, সবাই জানি আমরা। তো সেক্ষেত্রে যদি মুখে কোথাও চোয়ালে বা জিভে কোথাও ক্যান্সার হয়, ডেফিনেটলি আমাদের গ্ল্যান্ডগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়, সো দ্যাট পরবর্তীকালে যেন আর ওটা রিকার না করে বা আবার না ফিরে আসে, ঠিক আছে। সেটা হলো সেকেন্ড পয়েন্ট। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে, আপনি যদি চোয়াল বাদ দিয়ে দেন, সাপোজ এখানে কারো ক্যান্সার হয়েছে, তো আপনি যদি চোয়ালটা বাদই দিয়ে দিলেন, তাহলে এটা তৈরি করবেন কী করে? তো সেটাও আমরা করি। সেটা হচ্ছে অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে বেসিক্যালি আমাদের এখানে লাগিয়ে মাইক্রোভ্যাসকুলার অ্যানাস্টোমোসিস করা হয়, মানে মাইক্রোস্কোপের তলায় আমরা ওটিতেই আর কি, সাপোজ পায়ের কোনো একটা হাড় নিয়ে, বা যেটাকে ফিবুলা বলা হয়, ফিবুলা হাড় নিয়ে আমরা চোয়াল তৈরি করে দিই। জিভের কিছু অংশ বাদ গেলে সেটা সফট টিস্যু, সেটা তো আর হাড় লাগালে হবে না। তো সেক্ষেত্রে সেখানে আমরা কিন্তু সফট টিস্যু থেকে, পায়ের থেকে, থাইয়ের থেকে হোক বা হাতের চামড়া থেকে হোক, যেখানে দেখা যাবে না আর কি, সেখান থেকে নিয়ে তৈরি করে আমরা রেডিয়াল ফোরাম বা ALT ফ্ল্যাপ বলা হয়, অ্যান্ট্রিল্যাটারাল থাই ফ্ল্যাপ বলা হয়, ওখান থেকে পুনর্গঠন করে দিই, যেটাতে সম্পূর্ণ জীবের মতোই আবার কিন্তু জীব চলে আসবে, চোয়ালের মতোই কিন্তু চোয়াল চলে আসবে, অ্যান্ড ফাংশনটা বজায় থাকবে। এই যে আপনি কথাগুলো বললেন এই ব্রাঞ্চ অফ সার্জারির ব্যাপারে, যেটা আমার কাছে খুব জানা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই ব্রাঞ্চ অফ সার্জারি কেন এতটা ক্রুশিয়াল, আর এটা যদি না থাকতো তাহলে কি হতে পারত? আমাদের দেশে ক্যান্সারের প্রবণতা হার খুব বেশি, প্রথম কথা। তো সেক্ষেত্রে আমরা যদি এইটা না করতাম, বা আমরা যদি এই সার্জারিজ না হতো, দেয়ার আর আদার আদার ট্রিটমেন্টস লাইক কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, সেই ট্রিটমেন্টগুলো দিয়েই কিন্তু চিকিৎসা করা যেত, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, মুখের ক্যান্সারের জন্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টটা কিন্তু সার্জারি, ফার্স্ট লাইন। তো দেয়ার আর সামথিং কল এজ এ ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এরকম ট্রিটমেন্ট আছে। অ্যান্ড দেয়ার আর সামথিং কল এজ এ স্টেজেস অফ ক্যান্সার, স্টেজ 1 2 3 4। ভেরি ইম্পর্টেন্ট টু বি এন মেডিকেল বোর্ড, ঠিক আছে। মেডিকেল বোর্ড ছাড়া কিন্তু ক্যান্সার চিকিৎসাটা একটুখানি মানে বলে না হাফ চিকিৎসা, আমার জন্য সেটা, ঠিক আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু মেডিকেল বোর্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পার্টিকুলার সাবজেক্ট অফ দ্য ক্যান্সার। তো আমাদের ভারতবর্ষে ক্যান্সারের হার প্রচণ্ড বেশি। এটা ছাড়া, সার্জারি ডিপার্টমেন্ট ছাড়া, দের ইজ মুখের ক্যান্সারের জন্য আই ডোন্ট থিঙ্ক সো আমি কোনো দেখতে পাচ্ছি যে রেজাল্ট খুব ভালো হতো বা কোনো হতো। মুখের ক্যান্সারের জন্য কিন্তু ফার্স্ট লাইন অফ চয়েস ইজ সার্জারি। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ফর আস, ফর মাউথ ক্যান্সার, টু হিল দ্য মাউথ ক্যান্সার। অফকোর্স। এবং এখান থেকেই বোধহয় যদি এই মুহূর্তে কোনো পেশেন্টের পরিবার বা কেউ একজন শুনছেন বা দেখছেন এই মুহূর্তে, তার এই প্রশ্নটাই হবে যে এটা তো বুঝলাম যে তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় ফর ওরাল রিলেটেড ট্রিটমেন্ট, কিন্তু সেখানে কি প্রসিজারগুলো হয়? তো তার জন্য আমরা কিন্তু একটা সিটি স্ক্যান অ্যাডভাইস করব। তার জন্য কিন্তু একটা আমরা শুধু সিটি স্ক্যান অ্যাডভাইস ফেস অ্যান্ড নেক করবো না, আমরা কিন্তু পুরো থোরাক্স পর্যন্ত দেখে নিই, কল্ড অ্যাজ এ ওয়াইড লোকাল এক্সিশন। যেটুকু ক্যান্সার আছে তার থেকে 1 to 2 সেন্টিমিটার দূর থেকে আমরা বাদ দিতে হয়। তো আমাকে একটা জিনিস বলুন, এক্ষেত্রে মাউথ এফেক্টিং যে কন্ডিশনসগুলো, এগুলো তো বাড়ছে, এবং সত্যি কথা বলতে গিয়ে যদি ইংরেজিতে বলি তাহলে সাইলেন্টলি রাইজিং যেটাকে বলে, যে ধীরে ধীরে বাড়ছে। সেক্ষেত্রে কি কি আর্লি সাইন রয়েছে যেগুলো মানুষজনের একেবারে ইগনোর করা উচিত নয়, এবং সেই জায়গা থেকেই কি ধরনের ট্রিটমেন্ট সাপোর্ট NCRI প্রোভাইড করে যদি একটু বলেন? দেখুন, ফার্স্ট অফ অল প্রথমত সাইন্স অ্যান্ড সিমটমসের ব্যাপারে যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে 15 দিনের বেশি যদি কোনো ঘা আপনারা দেখেন মুখের মধ্যে বা ফেস রিজনে, 15 দিনের বেশি যদি কোনো ঘা, যেটা কিনা কোনো আশেপাশের আপনার MBBS ডক্টর হোক বা BDS ডক্টর হোক বা ডেন্টাল ডক্টর হোক বা এনি RMP হোক বা এনি পার্সন হোক, যিনি ধরুন কিছু ওষুধ খেয়েছেন নিজে থেকে বা ফার্মেসি থেকে দিয়েছে, তারপরেও যাচ্ছে না, definitely you should consult a onco surgeon or you should consult any kind of MBBS doctor or any kind of department of dentistry থেকে বলুন বা any kind of
মানুষজন যে আপনাকে প্রপার গাইড করতে পারে। এবার দেখুন এনসিআরআই ব্যাপারে আমি বলি, এনসিআরআই এমন একটা হসপিটাল যেটা আমাদের ট্রাস্টি হসপিটাল, ঠিক আছে। তো এখানে আমাদের ডক্টর আশিস মুখোপাধ্যায় স্যারের জন্যই এই হসপিটালটা মেনলি দাঁড়িয়েছেন, যেটা কিনা এখন রান বাই সোমা ম্যাডাম, আমাদের ম্যাম। তো ওনারা যেভাবে আমাদের হেল্প করেন অ্যাজ এ ডাক্তার হিসাবে আমি বলছি, যেভাবে আমাদের বলেন যে অলঙ্কার তুমি সেটা গরিব পেশেন্ট হোক বা বড়লোক পেশেন্ট হোক বা যেই পেশেন্ট হোক, প্রপার চিকিৎসা যেন পায়। সো দ্যাট ইজ ভেরি গুড সাপোর্ট ফ্রম এনসিআরআই ব্যাকগ্রাউন্ড যেটা আমরা পাই। সেটা ম্যাডাম আমাদের একদম ওপেনলি বলে রেখেছেন যে যেটা গাইডলাইন্স বলছে সেটাই তোমরা করবে, গাইডলাইন্স ছাড়া কোনোভাবে কিছু করবে না। তো সেটাই আমরা ফলো করি অ্যাজ পার দ্য ম্যাডামস অর্ডার আর কি বলতে পারেন। এবং এখান থেকেই বোধহয় যেহেতু ট্রিটমেন্ট এবং এই পুরো পদ্ধতিটার মধ্যে দিয়ে আমরা রয়েছি, সেই জন্যই বোধহয় এই প্রশ্নটা আরও মাথায় এলো যে ধরুন ডায়াগনস্টিক রিপোর্টস একবার চলে এলো, তখন কিভাবে ট্রিটমেন্ট প্ল্যানটা আপনারা গাইড করে দেন, এবং এই যে প্রত্যেক পেশেন্টের পক্ষে কতটা পার্সোনালাইজড এই অ্যাপ্রোচটা হয় যদি একটু বলেন। এক্স্যাক্টলি, সাপোজ বায়োপসি রিপোর্ট আমাদের হাতে এলো, কোনো পেশেন্ট ধরুন বাইরে থেকে বায়োপসি করে এসছে বা বাইরে বায়োপসি হয়েছে বা আমাদের কাছে প্রথম থেকেই দেখাচ্ছে, তো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু আমাদের পেশেন্টের সাথে কাউন্সিল করা, ঠিক আছে। তো পেশেন্ট পার্টিকে আমরা ডাকি, ইনক্লুডিং দ্য পেশেন্ট, ডেকে আমরা জানাই ব্যাপারটা, দেখুন আপনার এরম রিপোর্ট এসছে যে বায়োপসি রিপোর্টে ম্যালিগন্যান্সি পজিটিভ বলছে। আমরা কিন্তু খুব পোলাইটলি ওনাদের বলি, অ্যান্ড বলার পরে ওনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা বোঝাই যে এইটা হচ্ছে এইটা ট্রিটমেন্ট প্ল্যান। রাইট। এবং 13th of February ইজ অফকোর্স ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনস ডে। এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে এই বিষয়টা নিয়ে চর্চা হওয়া আরও বেশি বেশি করে দরকার। সেখান থেকেই বোধহয় আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে একদিকে যেরকম অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট, আরেকদিকে সেই চিকিৎসাটা অ্যাফোর্ড করাটাও ইম্পর্টেন্ট, এই দুটো হ্যান্ড ইন হ্যান্ড যায়। সেক্ষেত্রে এনসিআরআইয়ের এমন কি কি স্কিমস রয়েছে যেটা যে কোনো মানুষ, ধরুন যে একদম লো ইনকাম গ্রুপের রয়েছে যার অ্যাফোর্ডেবিলিটি কম, বা একদম ধরে নিন সে একেবারে হয়তো ওয়েল অফ, সবার ক্ষেত্রে কি কি স্কিমস রয়েছে যেটা কোয়ালিটি কেয়ার দেবে মানুষজনকে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন? দেখুন, ফার্স্ট অফ অল নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল, আগেও বলেছি, ইটস এ ট্রাস্টি হসপিটাল। তো গরিব থেকে বলেন, বড়লোক বলেন বা মিডিওকার বলেন, সবাইয়ের কিন্তু কিছু না কিছু এখানে আমরা কিছুভাবে আমরা হেল্প করি। এনসিআরআই ইজ এভরিথিং ইজ অ্যাভেলেবেল, মানে আপনার গরিব থেকে বড়লোক সমস্ত স্কিম, সমস্ত গভর্নমেন্টের সাপোর্ট, সমস্ত কিছু, প্লাস আশিস ট্রাস্ট, মানে আমাদের যে আশিস মুখোপাধ্যায় ট্রাস্ট সেটাও আছে। তো এখানে ক্যান্সারের চিকিৎসা হবে না বলে কোনো কিছু হয় না, এখানে সমস্ত কিছু একই ছত্রছায়াতে সমস্ত কিছু আছে আমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। থ্যাংক ইউ। একটা দীর্ঘক্ষণের আলোচনা হলো এবং একটা এত গুরুত্বপূর্ণ দিনে এত মানে সজাগ হলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। Thank you very much. I wish all of my maxillofacial surgeons for this day, and thank you Mirchi, Radio Mirchi, for giving me this platform and NCRI কে কিছু বলার জন্য 13 তারিখ মানে 13 ফেব্রুয়ারিতে। 13 ফেব্রুয়ারি ইজ এ বিগ ডে ফর আস, কেননা আমরা লোকজন জানেন আর কি হু আর দ্য maxillofacial surgeons, তো সেক্ষেত্রে সেটার জন্যই এই প্রোগ্রামটাকে করা আর কি বেসিক্যালি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।